বাই দ্য ওয়ে, আপনি আমায় ফলো টলো করছিলেন না তো? আর না তো আপনার খারাপ কোনো ইন্টেনশন ছিল? হ্যাঁ, কোনটা? লিয়া কপাল কুঁচকে উত্তরের অপেক্ষায় থাকে। জারিফ মৃদু ধমকের স্বরে বলে, শাট আপ, বাজে কথা রাখো। আর কে যেন বলছিল? ও হ্যাঁ, মনে পড়েছে। কোনো খারাপ ইন্টেনশন ছিল কিনা? সেরকম কোনো ইন্টেনশন যদি থাকতো তো সেটা তো আর খারাপ আঁকাইতে হতো না। তুমি ছাড়া অন্য কেউ হলে সেখানে খারাপ ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, অ্যাটলিস্ট তোমার ক্ষেত্রে নয়, কারণ তুমি তো আমার জন্য বৈধ। জারিফের কথা শুনে লিয়া অপ্রস্তুত হয়ে যায়, দুগালে লজ্জায় লালাভা ছড়ায়। জারিফ নিজেও কথাটা বলে ভেবাচাকা খায়। জারিফের মুখটাও হা হয়ে যায়। জারিফ মুখ ফসকে কথাটা বলে ফেলেছে, কিন্তু ওয়েট, এখন মনে হতে জারিফ নিজেও লজ্জিত হয়। জারিফ সাথে সাথে এলোমেলো দৃষ্টি ফেলে, ক্ষীণ আওয়াজে বলে, সরি। সরি বলে আর দ্বিতীয় কোনো কথা না বলে জারিফ গটগট করে চলে যায়। জারিফের যাওয়ার দিকে এক পলক তাকিয়ে লিও রুমে চলে যায়। নিঃশব্দে ডোর লক করে সন্তর্পণে গিয়ে বেডে পা ঝুলিয়ে বসে। নিস্তব্ধতায় ঘেরা রজনীতে উদাসীন হয়ে জারিফের বলা কথা স্মরণ করে আনমনেই মুচকি হাসে লিয়া। কিয়ৎকাল পরে মস্তিষ্কে কিছু স্মরণ হতেই ঠোঁটের কোণে বিস্তৃত হাসিটা মিলিয়ে যায় লিয়ার। চাঁদপদন মুখে অমাবস্যা নেমে আসে। গোলগাল মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়। কপালে সূক্ষ্ম ভাঁজের সৃষ্টি হয়। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে। লিয়া মনে মনে আওড়ায়, আমি বিবাহিত, আমার বর আমার চোখের সামনে আছে, তবু আমাদের মাঝে কত দূরত্ব! একে অপরের মাঝে যোজন যোজন দূরত্ব। কোনোদিন কি এই যোজন যোজন দূরত্ব দূর হবে? নাকি আর 2 মাস পর এই নামে মাত্র ভাঙা ভাঙা সম্পর্কটা জোড়া লাগার বদলে একদম ভেঙে যাবে? উফ, জানি না, আমি জানি না কি হবে শেষটা। তবে মন থেকে আপনাকে পাওয়ার আকাঙ্ক্ষা আমার তীব্র থেকে তীব্রতর রয়েই যাবে। তবু সেটা কাউকে কোনোদিনও বুঝতে দিব না। মিস্টার আয়মান জারিফ, আপনাকে তো কখনোই না। ভিতরে ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে যাব, তবুও কখনো আপনার কাছে কোনো দাবি রাখবো না আমি। না তো ভালোবাসার, না তো স্ত্রীর। কারো উপর বিন্দুমাত্র অভিযোগ থাকবে না আমার। নিজের ভাগ্যের উপর পাহাড় সম অভিমান নিয়ে দূরে চলে যাব, এই শহর ছেড়ে অনেক দূরে, আপনার ত্রিসীমানার বাইরে, যাতে করে কাকতালীয় ভাবেও আপনার সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা 0% থাকে। আজ বিয়ে, বিয়ারে বাড়ির সামনেই ফুলে ফুলে সজ্জিত গাড়ি দাঁড় করানো। এই তো কিছুক্ষণের মধ্যেই বরপক্ষ রওনা হবে কনে বাড়িতে। কেউ কেউ তো রেডি হয়ে গাড়িতে উঠেছে, আবার কেউ বা গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। একটার গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে রোহান। শার্টের পকেট থেকে সানগ্লাসটা খুলে হাত দিয়ে চোখে দিতে দিতে বলে, এই শাওন, জারিফ এখনো আসছে না যে? সে ঈদে সকালে গেল, এখনো আসলো না যে? যাওয়ার সময় না বললো এখানে এসে একসাথে বিয়েতে যাবে? কই, এখনো যে দেখা মিলছে না। পাশ থেকে শাওন বিরক্তিকর গলায় বলে, আরে আমি কি করে বলবো? তুই যেখানে আমিও সেখানে, তাই তোর থেকে বেশি কিছু আমার নিশ্চয়ই জানার কথা নয়। আর অত ফোন করেও কিছু বলেনি। তবে আমার মনে হয় এখানে না এসে সরাসরি বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করবে। শুধু শুধু মনে হয় না, আবার উল্টো এখানে আসবে। ছেলেরা সব রেডি হয়ে এক এক করে বের হলেও মেয়েদের দেখা যাচ্ছে না। মেয়েরা তো সাজগোজ করতে বিজি। রূপন্তীর রুমের ড্রেসিং টেবিলের সামনেই কাজিন পার্টিরা লম্বা লাইন দিয়েছে। একজন সরছে তো আরেকজন মেকআপ আইলাইনার কত কি দিচ্ছে। একজনের মাথার উপর দিয়ে আরেকজন পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে আয়না দেখছে আর সাজছে। লিয়া নীল কালারের ভারী গাউন পরেছে, চুলগুলো চিরুনি করবে সে স্কোপটাই পাচ্ছে না। মনে হয় না আজ আর আয়নার সামনে দাঁড়িয়ে লিয়ার চুল চিরুনি করা হবে, কারণ যে ভিড় জমেছে আয়নার সামনে। উফ, একজন চোখে আইলাইনার দিয়ে সরতে না সরতে ফের আবার এসে আরেকটা ঘাড় করছে। এটা দেখেই লিয়া ফুস করে নিঃশ্বাস ছাড়ে আর ব্যাগ থেকে নিজের চিরুনি বের করে ফোন সামনে রেখে চিরুনি করতে থাকে। একটু আগেই শাওয়ার নেওয়ায় চুলগুলো ভেজা, শ্যাম্পু করা ভেজা চুলগুলো খোলাই রাখে লিয়া। রূপন্তী সাজগোজ করে এসে দু হাতে লেহেঙ্গার দুকোনা ধরে একটু দুলতে দুলতেই বলে, এই লিয়া, দেখ তো আমাকে কেমন লাগছে। লিয়া রূপন্তীর পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে বলতে থাকে, মাশাআল্লাহ, হেব্বি লাগছে। বিয়েবাড়িতে এই লুকে তোকে দেখে কত ছেলে যে অ্যাটাক ফ্যাটাক করে বসে, আল্লাহ মালুম। রূপন্তী ঠোঁট উল্টে বলে, আমাকে কি পেতনির মতো লাগছে যে অ্যাটাক করবে? নিশ্চয়ই ভালো লাগছে না, শ্বাসটা ভালো হয়নি, তাই এরকম বলছিস। লিয়া মৃদু হাসে, কোমল স্বরে বলে,
আরে সত্যি তোকে অসম্ভব সুন্দর লাগছে। আমি তো মজা করে বললাম। আর তোকে তো একদম আগুনের স্ফুলিঙ্গের মতো লাগছে। তাই বলছি, ছেলেরা দেখার সাথে সাথেই তাদের বিপি এত বেড়ে যাবে যে অ্যাটাকও করে বসতে পারে। মেহু সারারা। রূপন্তী খিলখিলিয়ে হাসতে হাসতে বলে। বাড়ির মুরব্বীরা ওদিকে তাড়া দিতে থাকে। রূপন্তী হাসি থামিয়ে লিয়াকে ইশারা করে বলে। চল, ওদিকে তাড়া দিচ্ছে। রূপন্তী হঠাৎ লিয়ার মুখের দিকে সরু চোখে চায়। নাক মুখ কুচকে বলে, এত লাইট সাজগোজ বিয়ে বাড়িতে, শুধু ঠোঁটে লিপ বাম আর কিছুই তো চোখে পড়ছে না। চোখে কাজলও তো নেই দেখছি। এই গরমে চোখে কাজল দিলে ঘেমে লেপটে একাকার হয়ে যাবে, আর তখন আমাকে একদম উইচ লাগবে। রূপন্তী ড্রেসিং টেবিলের সামনে থেকে একটা টিপের পাতা হাতে নেয়। সেখান থেকে একটা ছোট্ট গোল নীল টিপ হাতে নিয়ে লিয়ার দুই ভ্রুর মাঝে বসিয়ে দেয়। লিয়া কপাল কুচকে কিছু বলবে, তার আগে রূপন্তী লিয়ার হাত ধরে বলে, টিপটাতে তোকে আরো বেশি সুন্দর লাগছে। আমি নিজে যখন দিয়েছি, ফেলিস না কিন্তু। আর চল দোস্ত, ওদিকে গাড়ি বুকড হয়ে যাবে। তুই আমার সাথে ভাইয়ার গাড়িতে যাবি, কেমন? জারিফ মিটিং পাচেক হবে এসেছে। রূপম খয়েরি রঙের শেরওয়ানি পরেছে, মাথায় পাগড়ি। বর বেশে দারুণই লাগছে। রূপম গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। ওর সামনে ওর ফ্রেন্ডরা এটা সেটা বলে মশকরা করছে। গাড়িগুলো বাড়ির মেন ফটকের সামনে রাস্তায় দাঁড় করানো। রোহান গাড়ির দরজার উপর এক হাত দিয়ে দাঁড়িয়েছিল। এমন সময় গেটে চোখ যেতেই মৃদু স্বরে বলে, মার ডালা ইয়ার। কথাটা বলে এক হাতে সানগ্লাসটা খুলল সে। জারিফ দুহাত প্যান্টের পকেটে গুজে শটান দাঁড়িয়েছিল। রোহানের কথা শুনে জারিফ কপাল কুচকে রোহানের দিকে তাকায়। রোহানের দৃষ্টিকে অনুসরণ করে তাকাতে জারিফের দু চোখ থমকে যায় নীল গাউন পরা লিয়ার মাঝে। বাতাসে সিল্কি কিছু চুল উড়ে এসে মুখের উপর পড়ছে। লিয়া এক হাতে কানের পাশে গুজে নিল। মুখে কোনো কৃত্রিমতার ছোঁয়া নেই। ফর্সা ইনোসেন্ট ফেসটা যেন শুভ্রতার প্রতীক। মায়াবী হরিণী আঁখি যুগল সবচেয়ে বেশি নজর কাড়ছে। ফর্সা মুখে পাথরের ছোট্ট নীল গোল টিপটা খুবই আকর্ষণীয় করেছে লিয়াকে। রোহান মৃদুস্বরে গুনগুনিয়ে বলে ওঠে, নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালের টিপ যেন জোনাকির দ্বীপ। আমি জারিফের কপালের রগগুলো বেশ ফুলে উঠেছে। জারিফ কটমট চোখে রোহানের দিকে চায়, এক হাত মুঠো পাকিয়ে রোহানকে থামিয়ে দিতে কসকস গলায় দাঁতে দাঁত চেপে বলে, স্টপ প্লিজ, স্টপ। রোহান জারিফের কথায় বেশ বিরক্ত হলো। একটু নড়ে চড়ে দাঁড়ালো। বিরক্তি করা গলায় বলল, এই জারিফ, তোর সমস্যা কথাই বলতো। হেল্প করতে বললাম তা তো করলি না, আর এখন আমার অনুভূতিগুলো একটু প্রকাশ করছি গানের মধ্যে, সেখানেও বাহাত দিয়ে সব স্পয়েল করে দিলি। তোর সমস্যাটা কি বলতো? জারিফ ঠোঁট গোল করে ফোঁস করেই নিঃশ্বাস ছাড়ে, নিজেকে স্বাভাবিক করে। মুখে স্বাভাবিক ভাবটা ফুটিয়ে তুলে শান্ত গলায় বলে ওঠে, সমস্যা অনেক। হোয়াট? রোহানের কথার প্রতি উত্তরে কিছুই বলল না জারিফ। রোহানকে উদ্দেশ্য করে শান্ত স্বরে বলল, তবা পড়ো, আর অন্যের বোর্ড দিকে নজর দেওয়া বাদ দে। কথাটা রোহানের মাথার উপর দিয়ে যায়। অন্যের বইয়ের উত্তর জানতে রোহান ফের প্রশ্ন করে ওঠে, বুঝলাম না, কি বলতে চাইছিস? অন্যের বউ মানে? বুঝেছি, আবার উল্টো পাল্টা বলবি কালকে রাতের মতো। যা, এবার আর আমি তোকে বিলিভ করছি না। আমি কি প্ল্যান করছি জানিস তুই? আমি তো ভেবেছি এখান থেকে বিয়ে খেয়ে বাড়িতে যাওয়ার পর মা বাবাকে বলে সোজা লিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। আই হোপ জামাই হিসেবে লিয়ার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করবে। ওয়েট কর, কিছুদিনের মধ্যেই আবার একটা বিয়ের দাওয়াত পাচ্ছিস। নিজের বইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যাবে নিজের বন্ধু। কথাটা খুবই অপমানজনক লাগলো জারিফের কাছে। ভেতরে ভেতরে রাগে ফুঁসছে জারিফ। রোহানকে উদ্দেশ্য করে জারিফ কিছু বলবে, সেই মুহূর্তে রূপম তাড়া দিয়ে বলে ওঠে, এই রোহান, গাড়িতে ওঠ। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে গল্প করবি নাকি? দেরি হয়ে যাচ্ছে তো, সবাই এসে পড়ছে তো। বরের গাড়ির সামনে রূপম সহ ওর ফ্রেন্ডরা দাঁড়িয়েছিল। রূপন্তী আর লিয়া গাড়ির পাশে এসে দাঁড়ায়। রোহান সাইড হয়ে দাঁড়ায়। জারিফ পূর্বের জায়গায় দাঁড়িয়ে, লিয়া এক হাত দূরত্বে। রূপম অপর সাইডের ডোর দিয়ে গাড়িতে উঠতে উঠতে বলে, এই রূপু উঠো, আর লিয়া তুমিও বসো। রূপন্তী উঠে বসে ডান দিকে চেপে লিয়াকে ইশারা করে। লিয়া গাড়িতে উঠতে যাবে, সেই মুহূর্তে জারিফ লিয়ার দিকে খানিকটা ঝুঁকে ফিসফিসিয়ে বলে, তুমি আমার সাথে যাবে, চলো। লিয়া তখন চোরা চোখে জারিফকে দেখলেও এবার মুখটা ঘুরিয়ে সরাসরি জারিফের দিকে চাইল।
আর জারিফের চোখে চোখ রাখলো। কোনো কথা না বলে 5 সেকেন্ড পর মুখটা ঘুরিয়ে নিয়ে সোজা গাড়িতে উঠে বসে। এদিকে জারিফের কথা না শোনায় জারিফের খুব রাগ হয়। জারিফ মনে মনে আওড়ায়, আমি ওকে বললাম, ও আমার কথা কানে তুললো না। কথাটা রাখা তো দূর, কোনো প্রত্যুত্তর করলো না। এইভাবে ইগনোর করার মানে কি? লিয়া গাড়িতে বসে শব্দ করে ডোর লাগিয়ে দেয়। মাঝে রূপন্তী, তারপর জানলার পাশে রূপম। জারিফ ভাবনা থেকে বের হয় রোহানের কথায়। রোহান উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, জারিফ, তোর সাথে শাওন যাবে। আমি এই গাড়িতে যাচ্ছি, আমি সামনে বসছি। তুই আমার সাথে যাবি? এমনিতেই তোর সাথে আমার অনেক কথা আছে। রোহানকে বাধা দিয়ে জারিফ বলে ওঠে। রোহান কিঞ্চিত বিরক্ত হলো, ঠোঁট চেপে ফের বলল, কি কথা? গাড়িতে গিয়ে বস, সব বলছে। বরের গাড়িতে গেলে কত ভালো হতো। আর কিছু হোক বা না হোক, লুকিং গ্লাসে লুকিয়ে লুকিয়ে এলিয়াকে দেখা যেত। এই জারিফের জন্য সেটাও হলো না। আমার এই ভালো লাগার ক্ষেত্রে জারিফ বারবার বাধা হয়ে আসছে কেন? আশ্চর্য। জারিফের মতলবটা কি? এসব কথা মনে মনে বলল, মুখে কিছুই বলল না রোহান। বন্ধুর কথা মতো বন্ধুর গাড়িতে গিয়ে বসলো আর ভাবলো, জারিফ তো ফাজলামো করার ছিল নাই, নিশ্চয়ই সিরিয়াস কিছু বলার আছে, সেটাই বলবি হয়তো। গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে একসাথে অনেকের কণ্ঠে আসে শাদি মোবারক। গাড়ি চলছে আবাসিক এলাকার পথ দিয়ে, একটু স্লো গতিতে। লিয়া জানলা দিয়ে বাইরের দৃষ্টি দিয়ে হতাশার দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে আওড়ায়, জারিফ, আপনি যদি কথাটা ফিসফিসিয়ে না বলে অধিকার নিয়ে জোর গলায় সবার সামনে বলতেন, তাহলে আমি হাসি মুখে স্বাচ্ছন্দ্যে আপনার সাথে যেতাম। যেদিন আপনার মধ্যে অধিকার বোধ জাগ্রত হবে, সাথে যদি বিন্দু পরিমাণ ভালোবাসা বা টান দেখতে পাই, সেদিন ফের নিজের মনোভাব প্রকাশ করব, তার আগে নয়। বিয়ে বাড়িতে প্রথমে খাওয়া দাওয়ার পর্ব হয়। খাওয়া দাওয়ার পর্ব শেষে বিয়ে পড়ানো শুরু হয়। জারিফ বাইরে একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল বিকেলে, অথচ রোদের তেজ দেখে মনে হচ্ছে মধ্য দুপুর। লোকজনের ভিড়ে গরমটাও একটু বেশি লাগছে। খাওয়া দাওয়া শেষে গরম লাগায় একপাশে ফাঁকা জায়গায় দাঁড়ায় জারিফ। এখানে এসে খাওয়ার সময় লিয়াকে দেখেছে, তারপর আর দেখা হয়নি। লিয়া হয়তো ভেতরেই আছে। জারিফের ভাবনার ছেদ ঘটে মেলি স্টাইলি চিকন স্বর শুনে। হাই মিস্টার জারিফ, কেমন আছেন? জারিফ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে ব্ল্যাক কালারের জর্জেট শাড়ি পরনে দাঁড়িয়ে আছে কবিতা। বলা বাহুল্য, ফর্সা গায়ে ব্ল্যাক শাড়িতে এক কথায় অসাধারণ লাগছে কবিতাকে। জারিফ স্বাভাবিকভাবেই বলল, ওয়েল, অ্যান্ড ইউ? কবিতা স্মিত হেসে কোমল স্বরে বলে, কফি কালারের ক্যাট আই শার্ট, অ্যাশ কালারের প্যান্ট ইন করে পরা, পায়ে ব্ল্যাক শু, শার্টের হাতা কোমর পর্যন্ত ফোল্ড করা, হাতের লোমগুলো ঘেমে পেশির সাথে লেপ্টে আছে। জারিফকে এই লুকে খুবই আকর্ষণীয় লাগছিল। কবিতা এক পলক জারিফকে পরখ করে, অতঃপর জারিফের মুখশ্রীতে শান্ত চাহ নিতে চাইল। কণ্ঠে একরাশ কোমলতা নিয়ে ফের ঠোঁট আওড়ায়। জারিফ এক হাতে প্যান্টের পকেটে গুজে দাঁড়ায়, অন্য হাতে কপালের উপর আসা চুলগুলো পেছনে ঠেলে দেয়। স্মিত হেসে বলে, ভালো, খুব ভালো। মুচকি হাসে কবিতা, ফের বলে। শেষের কথাটা জারিফের বোধগম্য হলো না, আর জারিফ বোঝার চেষ্টাও করলো না। জারিফ কপাল কুঁচকে বলে, আমি মানুষটা স্বল্পভাষী, এর জন্য বোধহয় আমার অনুভূতিগুলো ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারি না। ভালো লাগছে আপনাদের এখানে এসে। আপনাদের পরিবেশটা এক কথায় বললে অসাম, আর এখানে এসে খুব ভালো লাগছে। কবিতা বাম হাতের উপর রাখা শাড়ির আঁচলটা ডান হাতের সাহায্যে একটু ঠিক করে নিল। লাল লিপস্টিক দিয়ে কৃষ্ণচূড়া রঙে রাঙিয়ে রাখা পাতলা ওষ্ঠদ্বয় নেড়ে চিকন স্বরে বলল, আমি ক্যান্টিনে খুব কমই যাই, খুব প্রয়োজন ছাড়া ওদিকটা যাওয়া হয় না। থ্যাংক ইউ। কবিতা খানিকটা দ্বিধান্বিত গলায় বলে। জারিফ এই শব্দে বলে, শিওর। জারিফ মোবাইল নম্বর বলতে থাকে, কবিতা ফোনে নম্বর তুলতে থাকে। বিয়ে পড়ানো দেখে লিয়ার সেদিন রাতের কথা মনে পড়ে। নিজের বিয়ের দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে মনটা কেমন যেন বেশি উঠল, অস্থিরতায় সৃষ্টি হলো। লিয়া অস্থিরতা কাটানোর জন্য বাইরে আসে। বাইরে এসে গার্ডেন এরিয়া যায়। লিয়া কিছুটা সামনে তাকাতে জারিফ আর কবিতাকে দেখতে পায়। এক নজর দেখে, লিয়া দৃষ্টি সরিয়ে নেয়। মন মস্তিষ্ক চুম্বকের মতো ওইদিকেই টানছে। লিয়া আবারও ওদিকে তাকালো, আর চোখে কবিতাকে পরখ করলো। ব্ল্যাক জর্জেট শাড়িতে ফর্সা ম্যাধিন প্যাটটা স্পষ্ট দেখা যাচ্ছে। ব্লাউজের হাতটাও তুলনামূলক শর্ট। কি সুন্দর মুখে মিষ্টি হাসি নিয়ে জারিফের সাথে কথা বলছে।
আবার দেখে বোঝা যাচ্ছে দুজনের নম্বর আদান প্রদান করছে। এটা দেখে তো লিয়ার আগে গজগজ করতে থাকে। লিয়া সব রাগ হচ্ছে জারিফের উপর। লিয়া স্পষ্ট স্বরে আওড়ায়, অসভ্য লোক কোথাকার। বান্ধবীরা বলতো পুরুষ মানুষের নাকি কখনো নির্দিষ্ট শখের নারী হয় না, সব নারীই শখের হয়। একে দেখো তো, এখন প্রুভ হয়ে যাচ্ছে কথাটা 100% সত্যি। বউ থাকতে সুন্দরী মেয়ে দেখছে আর অমনি ছুকছুকানি স্বভাব ফুটে উঠেছে। বিয়ে বাড়িতে এসেই মেয়ে দেখে আলাপ করা শুরু করে দিয়েছে। আরে বাস, এত সবার থেকে আরো বেশি ফার্স্ট দেখছি। 1 ঘন্টা হলো না আসছে, আর এর মধ্যেই কিনা সুন্দরী প্লাস হট দেখতে একটা মেয়েকে পটিয়ে কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত আদান প্রদান শুরু হয়ে গেছে। ওফ আল্লাহ, ওনার যে বিষয়টা আমাকে বেশি আকর্ষিত করতো সেটা ওনার হাই পার্সোনালিটি। আমি তো দেখছি বিসমিল্লাহি গলত করে ফেলছি। এর ক্যারেক্টার যে মোটেও সুবিধার ঠেকছে না। 1 ঘন্টার আলাপে যে কন্ট্রাক্ট নাম্বার পর্যন্ত নিতে পারে, সে একদিনে বেড পার্ট। এটুকু বলে লিয়া জিহ্বায় কামড় দেয়, নিজের মাথায় নিজের বাম হাত দিয়ে হালকা থাপ্পড় দেয় আর ভাবে, উফ, আমি একটু বেশি ভেবে ফেলেছি না তো আবার? ওনার সাথে তো দুইবার রাতে একা একা আসলাম, কই খারাপের এতটুকু আভাস তো টের পাইনি। আর উনি তো আমার বর, তাই না জেনে অহেতুক এরকম ভাবাটা পাপ হবে। তবে ছুকছুকানি নেচার কিছুটা আছে, এটা আমি অস্বীকার করতে পারছি না। এত এত মেয়ে থাকতে ওনার কিনা ঠিক সুন্দরী দেখতে, ডানা কাটা পেট পিট বের করা সেই মেয়ের সাথে খেজুরে আলাপ বের করতে হবে? উফ লিয়া, তোর একদম কপাল ফাটা। মুখের উপর আসা চুলগুলো এক হাতে কানের পাশে গুজে দিয়ে হঠাৎই লিয়ার কানের দুলের সাথে কয়েকটা চুল আটকে যায়। চুলে টান লাগে, লিয়া ছাড়ানোর জন্য দুহাতে চেষ্টা করে। জারিফ এড়িয়ে যেতে চাইলেও কবিতা এটা সেটা গল্প জুড়ে নিয়েছে। জারিফ হাঁ হু করছে, কবিতা নানান কথা বলছে। কিছুক্ষণ পর জারিফের নজর যায় গার্ডেনের পাশে লিয়ার দিকে। জারিফ কবিতাকে উদ্দেশ্য করে বলে, মিস কবিতা, আমার একটু কাজ আছে, আমি আসছি। কবিতা হাসি মুখেই বলে। কবিতা কথাটা বলে ভেতরে যেতে থাকে। উফ, জারিফ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে টানা পা ফেলে লিয়ার পাশে গিয়ে দাঁড়ায়। কোনো কথা ছাড়াই এক হাতে লিয়ার বাহু ধরে নিচের দিকে ঘুরিয়ে নেয়। লিয়ার কানের পাশে হাত দিয়ে চুল ছাড়িয়ে দেয়। লিয়া অবাক চোখে জারিফের দিকে চেয়ে রয়। 2 সেকেন্ড খানিক পরে, কিছুক্ষণ আগে জারিফার কবিতার আলাপন দৃশ্য মনে পড়তে লিয়ার চোয়াল শক্ত হয়ে আসে। দমে থাকার আগটা ফের জেগে বসে। ভেতরে ভেতরে লিয়া সাপের মতো ফুঁসছে। জারিফ সুগভীর শান্ত চাহনিতে লিয়ার দিকে তাকিয়ে মৃদু আওয়াজে বলে, অনেক তো হলো বিয়ে খাওয়া, এখন তুমি আমার সাথে যাবে আর আমি তোমার বাসায় ড্রপ করে দেব। লিয়া তড়িৎ বিস্ময়কর চাহনিতে চাইল, কপাল কুচকে বলল, হোয়াট? কি বলতে চাইছেন? জারিফ নির্বিকার ভঙ্গিতে বলে, বাংলাতেই তো বললাম, বুঝতে পারোনি? ওকে, ব্যাপার না, একদম ডিটেলসে বুঝে বলছে। আমি আজকে রাতে থাকছি না, তাই তোমারও থাকা হচ্ছে না। আর রোজ রোজ তোমাকে সিকিউরিটি দেওয়ার জন্য আমার থাকা সম্ভব নয়। সো আমি যেহেতু থাকতে পারছি না আর তোমাকে ওভাবে ইনসিকিউর রাখাও আমার জন্য সম্ভব নয়, তাই ভেবে দেখলাম তোমার বাসায় যাওয়াটাই বেটার হবে। এখন থেকে সরাসরি তুমি আমার সাথে তোমার বাসায় যাবে। আর ইউ ক্লিয়ার? জারিফ মুখাভয় টান টান করে উত্তরের আশায় থাকে। লিয়া ভ্রুযুগল কুচকে কিছুটা রুক্ষ কণ্ঠে বলে, আপনি থাকতে পারবেন না তার জন্য আমার না থাকার কি সম্পর্ক? অদ্ভুত। আর কে বলেছে আমার সিকিউরিটি নিয়ে আপনাকে মাথা ঘামাতে? আমি সব সময় সিকিউর থাকি। হ্যাঁ, আমাকে নিয়ে আপনার এই খামোকা হেডেক বাদ দিন তো আপনি। জারিফের স্বাভাবিকভাবেই বলে ওঠে, কালকে রাতের কথা ভাবো, আমার যে কন্যা কেউ হলে বিষয়টা কেমন হতো? অত শুধু কথা বাদ দাও, যা বলছি তাই করো। লিয়া ঠোঁট বাইকিয়ে বলে, কালকে রিসেপশন, কালকে আব্বু আম্মু আসবে আর আমি আব্বু আম্মুর সাথেই বাসায় ফিরবো, আপনার সাথে নয়। হ্যাঁ, আন্টি আঙ্কেল আসবে, আর তুমি যদি রিসেপশন আসতে চাও আমাকে বলো, আমি নিয়ে আসবো। তবুও তোমাকে এভাবে রেখে যাওয়া পসিবল নয়। আর আজকে আমাকে বাসায় যেতে হবে, এক্সামের খাতা দেখা বাকি আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। সো আমি চাইলেও আজকে দেখা সম্ভব হবে না। আশা করি আর বাড়তি কথা বলবে না। কথাটা শেষ করেই লিয়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে জারিফ পেছনে ঘুরে পা বাড়ায়। লিয়া এক হাত উঁচু করে দাঁতে দাঁত চেপে বলে, এই যে মিস্টার। জারিফ তড়িৎ পেছনে ঘুরে লিয়ার দিকে যায়, বাম ভ্রু নাচিয়ে ইশারায় বলে। কি হয়েছে? লিয়া ফাঁকা একটা ঢোক গিলে নেয়, অতঃপর একটু জড়তা নিয়ে মৃদু স্বরে বলে, আপনি কে আমাকে এভাবে হুকুম জারি করার? হ্যাঁ, আর আমি কেনই বা আপনার কথা শুনবো?
আমি বাধ্য নই আপনার কথা শুনতে। হ্যাঁ, আপনার কোনো রাইট নেই আমাকে এইভাবে বলার। জারিফ লিয়ার দিকে কয়েক পা এগিয়ে যায়। লিয়ার সামনাসামনি দাঁড়ায়। জারিফের মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে না রেগে গেছে নাকি স্বাভাবিক আছে। তবে লিয়ার নিজের কাছে খারাপ লাগছে। আর একটু ভদ্রভাবেও তো বলা যেত, এভাবে না জুড়ে আলাপন দেখেই। জারিফের এভাবে এগিয়ে আসা দেখে লিয়া ঘাবড়াতে থাকে। এমনিতেই গরম, তার উপর টেনশনে লিয়া ঘামতে শুরু করে। লিয়া পেছনে ঘাড় ঘুরিয়ে এক পলক দেখল, না, পেছনে শাওয়ার জায়গা নেই। খাটা তারের বেড়া দেওয়া, বাগানের ফুলগুলোর বেড়া পেছনে, আর সামনে জারিফ। জারিফ লিয়ার সামনাসামনি দাঁড়ালো, দুহাত প্যান্টের পকেটে গুজে মাথাটা কিঞ্চিত ঝুঁকে একদম লিয়ার চোখে চোখ রাখে। জারিফের প্রতিটা নিঃশ্বাস লিয়া কাউন্ট করতে পারছে। লিয়া কাপা কাপা গলায় বলে, কি হচ্ছে? সরে দাঁড়ান। জারিফ ভাবলেশীন আছে। ওভাবে দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলে, নাতাশার মামি, তুমি ভালো করেই জানো আমার রাইট আছে কি নেই। তবে শুধু শুধু জোর করে অধিকার খাটানো আমার নেচার নয়, আর আমি এটা লাইকও করি না। নাতাশার মামিকে সেফ রাখা আমি আমার রেসপন্সিবিলিটি মনে করি। লিয়া তাৎক্ষণিক বলে ওঠে, নাতাশার মামাও শুনে রাখুক, কেউ এই সো কল্ড দায়িত্ব পালন করুক, আমি সেটা কখনোই চাই না। আর আমার এতটাও করুণ দিন আসেনি কারো দায়িত্ব হয়ে থাকার। জারিফ দু আঙ্গুলে কপালে স্লাইড করে ছোট্ট করে শ্বাস টেনে বলে, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে খানিকটা মোটা স্বরে দাঁত চেপে বলে, এই তোমার সমস্যা কি বলো তো? যে কোনো কথাকে জটিল করে ফেলো কেন? সবসময় একটা সাধারণ কথাকে তুমি জটিল বানিয়ে ফেলো। প্রবলেমটা কোথায় তোমার? হ্যাঁ, তুমি যেটা মেন করছো আমি সেভাবে বলিনি। কোনো বিষয় তুমি সহজভাবে নিতেই জানো না। সবসময় সুন্দর পরিবেশটা নষ্ট করে দেওয়ার ওস্তাদ তুমি। জারিফের কথায় লিয়া হক চুকিয়ে যায়। লিয়া অবাক হয়ে বোকা বোকা চোখে জারিফের দিকে যায়। জারিফ দীর্ঘশ্বাস ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। পকেট থেকে টিস্যু বের করে লিয়ার হাতে ধরিয়ে দেয়। ইশারায় মুখ মুছতে বলে। লিয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। লিয়ার টিস্যু দিয়ে কপালটা মুছে নেয়। আচমকা জারিফ লিয়ার কপালে হাত দেয়। লিয়া একটু নড়ে উঠে, ঠোঁট মেলে কিছু বলবে, তার আগে টের পেল বিষয়টা। টিস্যু দিয়ে মোছার সময় কপালের টিপটা খানিকটা সরে যায়। জারিফ দু আঙ্গুল তুলে আবারও দুই ভ্রুর মাঝে ঠিক করে বসিয়ে দেয় টিপটা। জারিফ ফের শান্ত গলায় থ্রেড স্বরূপ বলে, যাওয়ার সময় সুন্দর করে সোজা আমার গাড়ি থেকে বসবে। আমি তোমার জন্য ওয়েট করব। আশা করি তুমি চাইবে না লোকজনের মধ্যে কোনো সিন ক্রিয়েট হোক। জারিফ আর বাক্য ব্যয় না করে প্রস্থান করে। লিয়া জারিফের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, সাহস নেই সবার সামনে বউ বলে পরিচয় দেওয়ার, আর এখানে আসছি অধিকার ফলাতে। আমিও আপনার সাথে যাচ্ছি না, দেখা যাবে আপনি কি করেন। গোধূলি লগ্ন, পশ্চিম আকাশের বুকে সূর্য ঢলে পড়ছে। সন্ধে নামবার ভাব। কোণে বিদায় পর্ব চলছে। বিদায় মুহূর্তে পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠেছে। রোজের বাবা রোজকে রূপমের হাতে তুলে দিয়ে এক হাতে চোখের কোণে জমে পানিটুকু মুছে নিলেন। উপদেশমূলক কিছু কথা রূপমকে বলতেই ওনার কণ্ঠস্বর ভারী হয়ে আসে। প্রত্যেকটা বাবার কাছেই তার কন্যা সন্তান তার কাছে রাজকন্যা। নতুন পরিবেশে নতুন মানুষের সাথে কিভাবে মানিয়ে চলবে, এই নিয়ে বাবা মায়ের দুশ্চিন্তা থেকেই যায়। রোজ বাবাকে জড়িয়ে ধরে শব্দ করেই কান্না করতে থাকে। রোজের বাবা মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে এটা সেটা বলে সান্ত্বনা দেয়। বিদায়ক্ষণে বাবা মেয়ের এই দৃশ্য দেখে লিয়ার মুখটা মলিন হয়ে যায়। নিজের বাবার কথা মনে হতে থাকে। অজান্তে দু চোখে পানি চলে আসে। এমন সময় পুরুষালী কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতেই লিয়া হকচকিয়ে ওঠে। আসসালামু আলাইকুম ভাবি। রোজ ভাবির বিদায় দেখি ভাবি কি নিজের বিদায় ইমাজিন করছেন, সেই জন্য মুখটা মলিন হয়ে আছে। লিয়া চৌকিতে ঘাটটা কিঞ্চিত ডান সাইডে ঘোরায়। লিয়ার চক্ষু চরক গাছ হয়ে যায়। লিয়া বিস্ময়কর চাহনিতে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকে। মানুষটাকে চিনতে লিয়ার 1 মিনিটও সময় লাগেনি। লিয়া ভাবে, এটা তো জারিফের ফ্রেন্ড, কি যেন নাম, শুনেছি তো, মনে পড়ছে না। ও হ্যাঁ হ্যাঁ, রোহান। তবে লিয়ার বোধগম্য হচ্ছে না রোহানের ভাবি বলে সম্বোধন করলো কি জন্য। লিয়ার মাথার মধ্যে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। লিয়া যেন কোনো জটিল সমীকরণ মেলাতে ব্যস্ত। লিয়া ভাবছে, ভাবি বলছে কোন দিক দিয়ে অদ্ভুত। তবে কি উনি আমার আর জারিফের বিয়ের বিষয়টা কোনোভাবে জানতে পেরেছে? কিভাবে জানলো? আশ্চর্য, জারিফ বলেছে? লিয়ার ভাবনার মাঝে রোহান হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসটা লিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলে, প্রচন্ড গরম পড়ছে, নিন ভাবি কোল্ড ড্রিঙ্কসটা খান। ফের একই সম্বোধনে। লিয়ার বিস্ময় যেন
কমার থেকে দ্বিগুণ বেড়ে যায়। লিয়া অবাক হয়ে ক্ষীণ আওয়াজে ঠোঁট আওড়ায়। নো থ্যাঙ্কস। এরই মধ্যে রূপন্তী এসে লিয়াকে উদ্দেশ্য করে তাড়া দিয়ে ব্যস্ত কণ্ঠে বলে, এই লিয়া চল, সবাই তো গাড়িতে উঠে পড়েছে, চল এবার। লিয়া দ্বিতীয় কোনো কথা না বলে রোহানকে পাশ কাটিয়ে গাড়ির কাছে যায়। গাড়ির সামনেই দেখতে পায় পরম গাড়ির সামনে। জারিফ রূপমকে হাক করে বলে, Congratulations, দোস্ত. Best of luck for your conjugal life. I wish your future life full filled with joy. খুব এনজয় করলাম। আমাদের জন্য দোয়া করিস যেন আমরা সামাজিক জীবনে পদার্পণ করতে পারি। নতুন জীবন সুখের হোক এই কামনাই করি। অবিরাম প্রশান্তিতে ভরে উঠুক তোর নিউ লাইফ। আবারও শুভকামনা জানাই। রূপম হাসি মুখিয়ে বলে, থ্যাংক ইউ। জারিফ সোজা হয়ে দাঁড়িয়ে মাথাটা একটু নুইয়ে জড়তা নিয়ে বলে, রূপম, আজকে আমাকে বাসায় যেতে হবে। সরি আজকে থাকতে না পারার জন্য। কিছু কাজ পেন্ডিং আছে, ইমার্জেন্সি, সেগুলো কমপ্লিট করতে হবে। প্লিজ মাইন্ড করিস না, কালকে রিসেপশনে দেখা হবে। রূপম তড়িৎ বলে ওঠে। আরে ব্যাপার না, ঠিক আছে। রূপম একটু থেমে পাশে থাকা রূপন্তীকে উদ্দেশ্য করে বলে, রূপো গাড়িতে উঠো। রূপো তুই সামনে বস, আর লিয়া রোজের পাশে গিয়ে বসো। লিয়া খানিকটা দোটানায় আছে, কি করবে বুঝতে পারছে না। জারিফের কথা মতো জারিফের সাথেই যাবে। একবার জারিফের মুখশ্রীর দিকে চাইলো, আবার কিছু ভেবে বড়বউয়ের গাড়ির দিকেই পা বাড়ালো। এমন সময় লিয়ার হাতে টান পড়ে। আচমকা হাতে টান পড়ায় লিয়া দাঁড়িয়ে পড়ে। মাথাটা ঘুরিয়ে দেখতে পায় জারিফ এক হাতে লিয়ার হাত ধরে রেখেছে। লিয়া কিছু বলার আগে জারিফ রূপমকে উদ্দেশ্য করে বলে ওঠে, রূপম, লিয়া আমার সাথে যাবে। লিয়ার তো সামনে সপ্তাহে এক্সাম, অনেক কিছু এখনো বাদ আছে, রিভিশন দেওয়া বাদ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। পরে মিস যাচ্ছে, লিয়াকে আমি বাসায় ড্রপ করে দেবো। জারিফের এহেন কথাবার্তায় লিয়া আশ্চর্যের চরম লেভেলে পৌঁছে যায়। লিয়া অবাক হয়ে মনে মনে আওড়ায়, সুন্দর সাজিয়ে মন মতো বলছে, আজব, আমি কখন ওনাকে এসব বললাম? জারিফ লিয়ার দিকে তাকিয়ে জোর করে হাসার চেষ্টা করে আর ঠোঁট আওড়ায়। চলো যাওয়া যাক। রূপম রূপন্তী দুজনেই অবাক। জারিফ এখনো লিয়ার হাতটাই ধরে আছে। রূপন্তী সেদিকে একবার চাইলো, আবার লিয়ার দিকে। রূপন্তী চোখে মুখে প্রশ্নের ঝুড়ি ঝুলছে, তবে প্রশ্ন করার মতো স্কোপ পাচ্ছে না কোনো। তাই তো চুপচাপ দর্শক হয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আছে শুধু। রূপম বিস্ময়কর চাহনিতে চেয়ে অবাক গলায় জারিফকে শুধায়, তুই লিয়াকে ড্রপ করবি, ঠিক বলছিস? জারিফ স্বাভাবিকভাবে সুন্দর করে এক কথায় বলে। হ্যাঁ। রূপমের চোখে একই প্রশ্ন, তবে আশেপাশের লোকজনের জন্য প্রশ্নটা করে উঠতে পারছে না সে। জারিফ রূপমের মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারে কি বলতে চাইছে। জারিফ নির্বিকার ভঙ্গিতেই বলে, রোহানের থেকে জেনে নিস, রোহান সবটা জানে। রোহান, রূপমকে সবটা বলিস। দোস্ত, ভাবি গাড়িতে একা আছে, এসব ভাবা বাদ দিয়ে যা গাড়িতে ওঠ, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তখন আসার সময় গাড়িতে জারিফ রোহানকে শর্টকাটেই সবটা বলেছে, লিয়া আর ওর বিয়ের কথা। জারিফ রিয়েলাইজ করতে পারে যত সময় যাবে রোহান লিয়ার উপর ততই দুর্বল হয়ে পড়বে। তাই সময় থাকতে থাকতে সত্যটা বলে দেয়াই বেটার। বিয়ে হলো এমন একটা পবিত্র বন্ধন যেখানে সৃষ্টিকর্তা অটোমেটিকলি দুজন নর ও নারীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে। জারিফ নিজেও এখনো জানে না লিয়াকে ভালোবাসে কিনা বা লিয়ার প্রতি কোনো অ্যাফেকশন তৈরি হয়েছে কিনা। তারপরেও লিয়াকে নিয়ে রোহানের পাগলামো, লিয়াকে নিয়ে ভালো লাগার কথা, এইসব রোহানের মুখে শুনতে জারিফের মোটেও ভালো লাগছিল না। জারিফ প্রচন্ড জেলাস ফিল করছিল, না চাইতেও অটোমেটিক রাগ ক্ষোভের সৃষ্টি হচ্ছিল। তাই জারিফ রোহানকে সরাসরি সবটা বলে দেয়। তবে আজকাল জারিফের মন মস্তিষ্কেও জারিফের অবাধ্য হয়েছে। কেন যেন মন মস্তিষ্ক হুট করেই লিয়ার কথা স্মরণ করায়। লিয়ার কথা স্মরণ হতেই মনে হয় খুব কাছের কেউ। অদৃশ্য বাঁধনে বাঁধা আছে দুজনেই, অদৃশ্য সুতোয় বাঁধা আছে লিয়ার সাথে। লিয়ার কথা ভাবলেই অজানা অনুভূতি হয় হৃদয় কোঠরিতে। জারিফ ফের লিয়ার দিকে সুগভীর শান্ত নজরে চায়, কণ্ঠে একটা শীতলতা নিয়ে বলে, লিয়া চলো, লেটস গো। লিয়া যেন বাকরুদ্ধ হয়ে গেছে, মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না, কথা যেন কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসছেই না। লিয়া অবাক চোখে চেয়েই জারিফের সাথে পা মিলিয়ে হাঁটতে থাকে। কয়েক পা এসে গাড়ির সামনে আসতে জারিফ লিয়ার হাতটা ছেড়ে দেয়। গাড়ির ডোর খুলে লিয়ার দিকে চেয়ে ইশারা করে শান্ত কণ্ঠে বলে, কি হলো, এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? ওঠো। লিয়া কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। লিয়ালায় কয়েকটা প্রশ্নরা জট পাকিয়েছে, তবে জড়তার জন্য লিয়া কিছু বলতে পারছে না। লিয়া দু হাতের তালু ডলতে থাকে। জারিফ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়।
এক পলক লিয়ার দিকে চায়। লিয়াকে দেখে বোঝা যাচ্ছে কিছু বলতে চায়, আবার কোনো কারণে হয়তো বলতেও পারছে না। হেজিটেশন ফিল হচ্ছে হয়তো। স্টিয়ারিংয়ে হাত রেখে দক্ষতার সহিত ড্রাইভ করছে জারিফ। শান্ত নজরজোড়া পিচের রাস্তায় থাকলেও বসা লিয়ার দিকে মনোযোগ তার। লিয়া গাড়িতে বসে উসখুস করছে। দুজনের মাঝেই নীরবতা চলছে। নীরবতা ভেঙে জারিফ নরম গলায় লিয়াকে শুধায়, কিছু বলবে? হ্যাজিটেশন না রেখে যা বলার বলে ফেলো। আনসার দেওয়ার জন্য আমি রেডি। লিয়া তড়িৎ জারিফের মুখপানে যায়। ভ্রুযুগল কিঞ্চিত কুঞ্চিত হলো। লিয়া এবার জমে রাখা প্রশ্নগুলোকে কণ্ঠনালী ভেদ করে ঠোঁট প্রসারিত করে আর আমতা আমতা করেই বলে ফেলে, মানে আপনার বন্ধু আমায় ভাবি কেন বললো? না মানে আপনি কি বলেছেন? আর সবার সামনে ওভাবে বললেন, মিথ্যে কেন বললেন? আমি কখন আপনাকে ওসব বললাম? আশ্চর্য। জারিফের দৃষ্টি সামনে। জারিফ মৃদু হাসে। জারিফের শব্দহীন হাসিটা লিহার কাছে খুব চমৎকার লাগলো। ইস, কি সুন্দর, দুর্দান্ত মারাত্মক হাসি। যে কোনো মেয়ে দেখলেই এই হাসিতে নির্ঘাত ঘায়েল হয়ে যাবে। এই যে লিয়া ড্যাব ড্যাব করে অপলক দৃষ্টিতে চেয়ে আছে জারিফের মুখাবয়। উত্তরের কথা লিয়ার বেমালুম ভুলে বসে আছে। লিয়া তো জারিফকে দেখতে ব্যস্ত হয়ে আছে। জারিফ দৃষ্টি সামনে রেখেই ঠোঁটের কোণে বিস্তৃত হাসি নিয়ে মৃদু স্বরে ঠোঁট আওড়ায়। বুঝেছি, বিয়েবাড়ির খাবার খেয়ে তোমার পেট ভরেনি, তাই তো? এখন চোখ দিয়ে আমাকে... মোটেই না, আপনি ভুল ভাবছেন। আমি তো আমার প্রশ্নের জবাবের অপেক্ষায় আছি, এছাড়া আর কিছুই না। জারিফের কথা শেষ করতে না দিয়ে লিয়া কথার মাঝে ব্যাঘাত ঘটিয়ে চঞ্চল কণ্ঠে এক নাগাড়ে কথাগুলো বলে। জোর করে কথাগুলো বললেও লিয়ার ভেতরে ভেতরে লজ্জা আর অস্বস্তিতে নুয়ে পড়ছে। সত্যিই তো, ড্যাব ড্যাব করে জারিফের দিকে তাকিয়েছিল সে। কি লজ্জাকর অবস্থা! উফ, মানুষটার দৃষ্টি পিচের রাস্তায়, অথচ কি করে বুঝলো লিয়া তার দিকে হা করে তাকিয়ে আছে? আবার লজ্জায় ফেলতে এহেন কথা, যা শুনে লজ্জায় লিয়ার মাটির তলায় লুকোতে ইচ্ছে করছে। জারিফ ঘাড় ঘুরিয়ে লিয়ার দিকে এক পলক তাকালো। অতঃপর দৃষ্টি ঘুরিয়ে নেয় সে, কণ্ঠে গাম্ভীর্যতা নিয়েই বলে, আমার বন্ধুর ভাবিটা তোমার পছন্দ হয়নি, নাকি আমার বন্ধুর মতো তুমি অন্য কিছু ভাবছিলে? কোনটা? জারিফের শেষের কথা লিয়া বুঝতে পারল না। লিয়া অবাক হয়ে ফের প্রশ্ন করে উঠে, বুঝলাম না, অন্য কিছু মানে কি বলতে চাইছেন? যাকে বাদ দাও এসব। আর কি যেন বলছিলে? ও, মিথ্যে কেন বললাম, তাই তো? মাঝে মাঝে এরকম হোয়াইট লাই বলা যায়, যে মিথ্যে অন্যের যেন কোনো ক্ষতি না হয়। আর কাউকে সেভ রাখা, কারো ভালোর জন্য 2-3টা হোয়াইট লাই বলা যেতেই পারে। একটু থেমে ফের বলে, আর তুমি, যারা কিনা আজ বাদে কাল বোর্ড এক্সাম, পড়াশোনার কোনো প্যারা নেই, চিল মোড়ে বিয়ে খেয়ে বেড়াচ্ছ। ঘড়িতে 7:30 বাজে। জারিফের গাড়ি এসে লিয়াদের কোয়ার্টারের সামনে থামে। লিয়া সিট বেল্ট খুলতে থাকে। জারিফ গাড়ির দরজা লক খুলে দেয়। লিয়া খুলে নেমে পড়ে। লিয়া ঘুরে জারিফের জানলার পাশে এসে সৌজন্যতার খাতিরে ভদ্রভাবে নরম স্বরে বলে, ভেতরে আসুন, আম্মুর সাথে দেখা করে যাবেন। জারিফ কিছুটা ইতস্তত করেই বলে, আজ নয়, এখন তো রাত হয়ে গেছে, এখন ফার্স্ট বাসে যেতে হবে। বললাম তো, তোমাকে আজ রাতের মধ্যে খাতাগুলো দেখে শেষ করতে হবে। লিয়া ছোট্ট করে বলে, ইটস ওকে, আসি। আসি বলে লিয়া যাওয়ার জন্য পা বাড়ায়। কয়েক পা এগিয়ে যেতেই শান্ত গলার মোহনীয় ডাকটা শ্রবণেন্দ্রিয়ে বাড়ি খেতেই লিয়ার পা থেমে যায়। লিয়ার মনটা শিহরিত হয়ে ওঠে। জারিফ 2 হাত স্টিয়ারিং এর উপর রেখে জানলা দিয়ে লিয়ার যাওয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, লিয়া। নিজের নামটা আজ নতুন জারিফের মুখে শুনছে এমন নয়, তবে এ যাবৎকালের ডাক আর আজকের ডাকের মাঝে যেন আকাশ পাতাল ফারাক ছিল লিয়ার কাছে। ছোট্ট করে এই ডাকটা আজ অদ্ভুত শোনালো লিয়ার কাছে। নিয়রণে সারা জায়গাতে লিয়ার বুকের ভেতর ধক করে উঠল। লিয়া একটু সময় নিয়ে ঘাড় ঘুরিয়ে জারিফের দিকে চাইল। জারিফের সাথে চোখাচোখি হলো। লিয়ার দৃষ্টি নুইয়ে নেয়। জারিফ স্মিত হেসে বলে, সরি তোমাকে ওভাবে ইচ্ছের বিরুদ্ধে নিয়ে আসাতে। প্লিজ রাগ করো না, আমাদের ফ্যামিলি কনজারভেটিভ। ওভাবে গার্ডিয়ান ছাড়া একলা অত লোকজনদের মাঝে থাকা, এটা আমি নিজেও লাইক করি না। আমার আচরণে কষ্ট পেলে এগেইন সরি। আর তোমার সামনে এক্সাম, পড়াশোনা কনসেন্ট্রেট করো। মাথা থেকে সব রাগের ভূত জেদ ঝেড়ে ফেলো, কেমন? একটু থেমে আন্টি আঙ্কেলকে আমার সালাম দিও। বাই, টেক কেয়ার। লিয়া মাথাটা তুলে জারিফের দিকে শান্ত চাহনিতে চাইল। কোমল স্বরে বলল, ব্যাপার না, ঠিক আছে, থ্যাঙ্কস, বাই। লিয়া উপরে উঠে এক হাতে কলিং বেল চেপে মিনিট খানিক দাঁড়িয়ে থাকতে রাজিয়া সুলতানা দরজা খুলেন। দরজা খুলে লিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হন।
দরজার সামনে দাঁড়িয়ে অবাক গলায় শুধালেন, কি ব্যাপার লিয়া, এই সময় তুই এখন কি করে আসলি? তোর না কালকে আমাদের সাথে আসার কথা, তবে এখন? আর রাতে কার সাথে এসেছিস? আশ্চর্য হচ্ছে লিয়া তোর সাহস দেখে। একা একাই চলে এসেছিস নিশ্চয়ই, তাও এই রাতের বেলা। রাজিয়া সুলতানা শেষের কথাগুলো বেশ শক্ত গলায় বলল, সাথে ওনার চোখ মুখও শক্ত হয়ে আসে। এক নাগাড়ে কথাগুলো বলেই থামেন তিনি। লিয়ার থেকে উত্তরের আশায় থাকে। লিয়া ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, এক হাতে কপালে রেখে বলে, আম্মু থামবে এবার একটু? আরে আমাকে আগে বলতে তো দিবা। তা না, উফ। রাজিয়া সুলতানা ফের শক্ত কণ্ঠে ঠোঁট আওড়ায়, কি বলবি শুনি? যখন যা মন চাই তাই তো করে বেড়াচ্ছিস। দিন দিন তোর এই অধপতন দেখে আমি অবাক না হয়ে পারছি না। লিয়া চোখ বন্ধ করে মৃদু শ্বাস টেনে নিয়ে ঠোঁট আউড়িয়ে বলে, আমি একা আসিনি, তোমার জামাই দিয়ে গিয়েছে আমায়। বিশ্বাস না হলে ফোন দিয়ে শুনে নিও। রাজিয়া সুলতানা কপাল কুঁচকে ঠোঁট আউড়িয়ে বলেন, জামাই? কোন জামাই? কার কথা বলছিস? বুঝতে পারছি না। লিয়া এবার বিরক্ত হলো, ঠোঁট চেপে বলল, আম্মু তোমার কয়টা মেয়ে আছে বলো তো? আমি ছাড়া তোমার আরো এক বা একাধিক মেয়ে আছে নাকি? রাজিয়া সুলতানা এবার বিষয়টা খানিকটা বুঝতে পারলেন। বললেন, জারিফ? জারিফের সাথে তোর দেখা হলো কিভাবে? ওনার ফ্রেন্ড রূপম ভাইয়া। ও, বুঝলাম। তা আজকেই আসলি যে? শরীর খারাপ করছে কি, নাকি কোনো সমস্যা হয়েছে? শেষের কথাটা উদ্বিগ্ন হয়েই বললেন। লিয়া এবার একটু থতমত খেয়ে বসে। মাকে কি বলবে বুঝতে পারছে না। লিয়া মায়ের প্রশ্ন সূক্ষ্মভাবে এড়িয়ে যেতে বলে, কোনো সমস্যা বা শরীর খারাপ কোনোটাই না, এমনি ভালো লাগছিল না। ও আম্মু এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে নাকি? তোমার মতলবটা কি আমায় বলো তো দেখি। ভেতরে যেতে দিবে না নাকি? মেয়ের কথা শুনে রাজিয়া সুলতানা মৃদু হাসেন, দরজার সামনে থেকে সরে দাঁড়ান। লিয়া ভেতরে যেতে যেতে বলল, ভীষণ টায়ার্ড লাগছে, লম্বা একটা শাওয়ার নিয়ে ঘুম প্রয়োজন। রাজিয়া সুলতানা দরজা বন্ধ করে দেন, মনে মনে আওড়ায়, জারিফ পৌঁছে দিয়েছে লিয়াকে, তবে কি ওদের সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে? দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যাতে ওদের সম্পর্কটা স্বাভাবিক হয়, আর 5 জনের মতো স্বাভাবিক লাইফ লিড করতে পারে। জারিফ বাসায় গিয়ে বেল চাপতেই যারা এসে দরজা খুলে দেয়। ভেতরে যাওয়ার সময় ড্রয়িং রুমে দুজনকে দেখে কপালে খানিকটা ভাঁজের সৃষ্টি হয়। জারিফ কার্টেসির খাতিরে দাঁড়িয়ে যায়, সালাম দিয়ে বলে, ফুপি কেমন আছো? কখন এসছো? কল্পনা বেগম আর ওনার একমাত্র মেয়ে কথা সোফায় পাশাপাশি বসে আছে। অপর পাশে জাহানারা বেগম নীল সিঙ্গেল সোফায় বসে আছে। কল্পনা বেগম মৃদু হাসেন, আমি ভালো আছি বাবা। তা ফুপি সেই বিকেলে আসছে, তোর তো দেখাই নেই। কথা এসে থেকে তোর কথা বারবার ভাবিকে জিজ্ঞেস করছে, বন্ধুর বিয়েতে গিয়েছিলি নাকি? জারিফ ছোট্ট করে বলে, হুম। কথা পায়ের উপর পা তুলে হাঁটুতে দুহাত রেখে বসেছিল। জারিফকে উদ্দেশ্য করে কোমল স্বরে ঠোঁট মেলে বলে, জারিফ এক শব্দে বলে, ওয়েল, কল্পনা বেগম ভরাট গলায় বলতে শুরু করেন, জানিস জারিফ, কথা তো আনন্দমোহন কলেজে অনার্সে ভর্তি হয়েছে, ইংলিশে চান্স পেয়েছে। কথা মেসে থাকতে চেয়েছিল। আমি ভাইকে ফোন করে বললাম, ভাই কথার জন্য একটা ভালো মেস দেখে দাও তো, পরিবেশটা যেন ভালো হয়। ও মা, আমি বলার সাথে সাথে ভাই কি বলে উঠলো, কথা মেসে উঠবে কেন, আমাদের এখানে থাকবে। জানিসই তো ভাইয়ের কথা আমি কখনো ফেলতে পারি না, তাই অনিচ্ছা সত্ত্বেও ভাইয়ের কথা মতো কথাকে এখানে থাকতে রাজি করলাম। কথা তো রাজিই হচ্ছিল না। অনেক করে বলার পর মেয়ে আমার রাজি হলো। মেয়ের এক কথা, লোকে কি বলবে মামুর বাড়িতে থাকলে। আমিও অনেক ভেবে চিন্তে দেখলাম, একা একটা মেয়ে ছেলে মেসে না থাকাই ভালো। হয়তো তাই তো জোর করে বলে কয়ে কথাকে এখানে নিয়ে এসেছি। আর ভাবলাম নীলও একই কলেজে পড়ে, আপাতত প্রথম নীল নিয়ে
গিয়ে সবকিছু দেখে শুনে দেবে। নীল আর চোখে কথার দিকে চাইলো, দাঁত কিরমির করে মনে মনে আওড়ালো। উফ, বড় আব্বুকে ফোন করে বলতে গিয়েছে। বড় আব্বু তো সৌজন্যতার খাতিরে এখানে থাকার কথা বলবে, তাই বলে ঢ্যাং ঢ্যাং করে থাকতে চলে আসবে। আর আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, এই ন্যাকরানিকে নিয়ে কলেজে যাব। উফ, আর কেউ না জানলেও আমি ভালো করেই জানি ব্রো, এর বিয়ের কথা শুনে ন্যাকরানি রাগ করে বিয়ে খেতে আসেনি, এখন যে কোনো মতলবে এসেছে আমি শিওর। জারিফ কল্পনা বেগমকে উদ্দেশ্য করে নম্র স্বরে বলে, ভালো করেছ ফুপি, আমি খুব ক্লান্ত, পরে কথা বলবো কেমন? যাওয়ার সময় জারিফ জাহানারা বেগমকে ডেকে বলেন, মা, চারুকে দিয়ে এক মগ কফি দিও তো। জাহানারা বেগম ঠিক আছে বলে বসা থেকে উঠে দাঁড়ায়। এমন সময় কথা চঞ্চল গলায় বলে ওঠে, বড় মামি, তুমি বসে থাকো, রেস্ট করো, আমি কফি বানিয়ে দিয়ে আসছি। জাহানারা বেগম সরু চোখে কথার মুখপানে যায়, কিছুটা বিস্ময়কর কণ্ঠে বলে, তুমি? কথা উঠে দাঁড়ায়, মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। এরই মধ্যে নীল ফোন স্ক্রল করতে করতে ফোরন কেটে বলে, তুমি কফি বানাবে? চিনি আর লবণের মধ্যে কোনটা চিনি আর কোনটা লবণ চিনতে পারবে তো? নীলের কথা শুনে কথার ভীষণ রাগ হয়। এই ছেলে ইঁদুরে স্বভাবের, তা জানা আছে কথার। কথা এক আঙ্গুল নাকের সাথে ঘুষে নেয়, স্পষ্ট রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, নীল, তোমার এরকম মনে হলো? সুগার অ্যান্ড সল্টের ডিফারেন্স আমি করতে পারবো না। নীল সোজা হয়ে বসে নির্বিকার ভঙ্গিতে বলে, আমার তো মনে হয় তুমি শ্যাডো, ফাউন্ডেশন, আইলাইনার, এক কথায় সাজগোজের যা কিছু আছে সেসব ছাড়া অন্য কিছু তেমন চেনোই না। বলতে গেলে সাজগোজ ছাড়া এর বাইরে জগতের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। কথা কাঁদো কাঁদো ফেস করে ঠোঁট উল্টে বলে, বড় মামি, নীলকে চুপ করতে বলো না, ও কিন্তু বেশি বেশি করছে। জাহানারা বেগম ধমকে সুরে বলেন, আহ নীল, হচ্ছে কি, থামবি? আর কথা মামনি, তোমাকে এই গরমের মধ্যে কিচেনে যেতে হবে না, আমি কফি বানাচ্ছি। তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি পড়াশোনার জন্য আসছো, মন দিয়ে পড়াশোনা করো। কথাটা বলেই জাহানারা বেগম কিচেনে চলে যান। কথা কটমট চোখে নীলের দিকে তাকায়, নীল সেদিকে তাকিয়ে ভিড় করে বলে, এখনো এক গ্লাস পানি ভরে খেতে যাতে দেখোনি, সে কিনা আগ বাড়িতে বলছে কফি বানাবো। ভাবা যায়, উফ, ফুফি তো এক মেয়ে বলে বেশি আদর দিয়ে একটা ন্যাকার গোডাউন বানিয়ে নিজের মেয়েকে। আজকে শুক্রবার, খাল বাদে পরশু রবিবার থেকে লিয়ার পরীক্ষা শুরু। পশ্চিম আকাশ লালাবো বর্ণ ধারণ করেছে, দূরে আকাশের বুকে এক ঝাঁক পাখি ডানা মেলে চলছে, হয়তো তাদের নিরে ফিরতে ব্যস্ত। ব্যালকনিতে দাঁড়িয়ে ধোয়া ওঠা কফির মগে চুমুক দেয় লিয়া। লিয়া আশায় আছে আজ না হোক কাল একবার অন্তত জারিফ ফোন করবে, অল দ্য বেস্ট জানাবে, পরীক্ষা নিয়ে কিছু সুন্দর সুন্দর উপদেশ বানিয়ে আওড়াবে। ইস, লিয়ার এই ভাবনাটা এখনো পূরণ হচ্ছে না, যার জন্য লিয়ার মনটা ভীষণ ভীষণ খারাপ লাগছে। আত্মীয় স্বজনেরা প্রায় সবাই ফোন করে এটা সেটা উপদেশ দিচ্ছে, অথচ যার একটা কলের জন্য চাতক পাখির মতো লিয়া অপেক্ষা করছে, তার কল আসার নামগন্ধও নেই। কাল অবধি সময় আছে, এর মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তির কল আসবে কি? এই এক সপ্তাহ জারিফকে আরো বেশি করে খুব করে মনে পড়ছে লিয়া। লিয়া ভাবে, ওনার কি আমার কথা মনে পড়ে না? হয়তো বা না, কারণ মনে পড়লে একবার না একবার তো অন্তত একটা কল দিতে পারতো। লিয়ার এসব ভাবনার মাঝে রুমে থাকা ফোনটা শব্দ করে বেজে ওঠে। লিয়া কফির মগটা হাতে রুমে গিয়ে ফোনটা রিসিভ করে ফোনের ওপাশ থেকে লিয়া যা শুনে তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। লিয়ার হাত থেকে কফির মগটা ফ্লোরে পড়ে যায়, ভারী মগটা কয়েক টুকরো করে ছিটকে পড়ে, লিয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে। হসপিটালের করিডোরের সামনে রাখা চেয়ারে বসে আছে লিয়া, পাশে রাজিয়া সুলতানা সহ পরিবারের বাকি সদস্যরা। হাঁটুতে দুহাত ভর দিয়ে মাথাটা চেপে ধরে আছে লিয়া, ক্রন্ধনরত চোখ দুটো ফুলে লাল হয়ে আছে, অতিরিক্ত কান্নার ফলে হেডেক হচ্ছে। নামি প্রাইভেট হসপিটালে 6 তলায় অবস্থান করছে ওরা। নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এনামুল খানকে।
উচ্চ রক্তচাপের জন্য হঠাৎ করে স্ট্রোক করেছেন আনামুল খান। ডিউটিরত অবস্থায় অতিরিক্ত রক্তচাপের কারণে হুট করে মাথা ঘুরে পড়ে যান। জ্ঞান না ফেরায় ইমিডিয়েটলি অফিস থেকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করায়। ড্রাইভার আঙ্কেলের ফোন কলেই আনামুল খানের অসুস্থতার কথা শুনতেই লিয়া থমকে যায়। বাবা শব্দে মাত্র 2টি অক্ষর, তবে এর বিশালতা ব্যাপক। বাবা মানে এক আকাশ পরিমাণ আনন্দ। বাবা হলেন তপ্ত রোদের মাঝে শীতল ছায়া। প্রকাশ না করা ভালোবাসার মধ্যে বাবার ভালোবাসা সর্বশ্রেষ্ঠ। সব বাবাই তার সন্তানের জীবনে বটবৃক্ষের ছায়ার মতো। ধরণীতে সৃষ্টিকর্তার অনন্য এক সৃষ্টি বাবা। বাবার ভালোবাসা স্বার্থহীন। সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের মুখে হাসি ফোটায় বাবা। বাবা ডাকটাই যেন কত শ্রুতি মধুর। উফ, সেই বাবার খারাপ নিউজ শুনলে সন্তানের ঠিক থাকা অসম্ভব। ফোনে যখন লিয়া শুনল তার বাবাকে চেক আপ করে ডক্টর ফার্স্ট লাইফ সাপোর্টে রাখতে বলেছেন, এটা শোনার সাথে সাথে লিয়ার মাথা চক্কর দিয়ে উঠল। লিয়া চারিদিকে অন্ধকার দেখতে থাকে। মাকে কি করে বাবার অসুস্থতার কথা বলবে? নিজেই যখন স্বাভাবিক থাকতে পারছে না। লিয়া কান্নায় ভেঙে পড়ে। হাউমাউ করে কাঁদতে কাঁদতেই মাকে বাবার অসুস্থতার কথা বলে। হসপিটালে আসতেই তাসনিমের সাথে ফার্স্ট দেখা হয়। ডিউটিতে থাকা ডক্টরের সাথে কথা বলছিল সে। লিয়ার আসার আগেই তাসনিম হসপিটালে আসে। ড্রাইভার আঙ্কেল এক এক করে সবাইকে নিউজটা দেয়। তাসনিম মেডিকেলেই ছিল, ওখান থেকেই সবার প্রথমে আসে সে। লিয়ার আসার কিছু সময় পর দাদিমণি সহ বাড়ির সকলেই আসে। ডক্টর বলেছেন, পেশেন্ট খুব সিরিয়াস, আমরা সাধ্যমতো ট্রিটমেন্ট করছি, আর আপনারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। রাত 10টা বাজতে চলল। এই তো কিছুক্ষণ আগেই লিয়ার বড় মা বড় বাবা ওনারা চলে গেছেন। হসপিটালে এত লোকজনের ভিড় না থাকাই ভালো। লিয়ার ছোট চাচু জান্নাত বেগম আছেন। লিয়া তাসনিমের কোমর জড়িয়ে পেটে মুখ গুজে আছে। তাসনিম তখন থেকে লিয়াকে বাসায় যাওয়ার কথা বলছে, অথচ লিয়া রাজি হচ্ছে না। তাসনিম হতাশার দীর্ঘশ্বাস ছেড়ে লিয়ার মাথায় স্নেহের হাত বুলিয়ে আদুরি গলায় বলে, লিয়া, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখ, তুই যদি এভাবে কান্নাকাটি করিস তাহলে মেজো চাচিমার তো আরো খারাপ লাগবে। তাই বলছি, এভাবে ভেঙে না পড়িস, শক্ত হ, আর চাচিমাকে সান্ত্বনা দে, আল্লাহর কাছে প্রে কর। তাসনিম একটু থেমে ফের মৃদু আওয়াজে বলে, চাচিমা, লিয়ার তো পরশু থেকে এক্সাম। এভাবে কান্নাকাটি করে নির্ঘুম থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। তুমি একটু ওকে বুঝিয়ে বলো না প্লিজ। রাজিয়া সুলতানা হাতের উল্টো পাশ দিয়ে গাল বেয়ে পড়া পানিটুকু মুছে নেন। মূর্তির ন্যায় বসে ভারী গলায় ঠোঁট আওড়ায়, লিয়া, তাসনিম ঠিকই বলেছে। আমার মনে হয় এত লোকজনের ভিড়ে না থাকাই ভালো। তাই তুই বাসায় যা, আম্মাও তো অসুস্থ মানুষ। তুই তাসনিমের সাথে তোর দাদিমণি আর রাহবারকে নিয়ে বাসায় যা। আমি আর তোর ছোট চাচু আছি তো, আর ফোন করে সবসময় খোঁজ খবর নেওয়া যাবে। অবশেষে মায়ের কথা মতো লিয়া তাসনিমের সাথে দাদিমণি আর রাহবারকে নিয়ে বাসায় ফেরে। ছেলের অসুস্থতার কথা শুনে শোকে পাথর হয়ে গেছেন জান্নাত বেগম। বৃদ্ধা মহিলা কিচ্ছুতেই হসপিটাল থেকে আসতে চাইছিলেন না। ছোট ছেলে আর তাসনিম অনেক করে বলে কয়েকবার শেষমেশ রাজি করায়। বাসায় এসে তাসনিম ফ্রিজ খুলে কিছু খাবার দেখতে পায়। সেগুলোই গরম করে, এত রাতে রান্না করতে ইচ্ছে করলো না। আর রান্না করেও লাভ বা কি? কেউ যে আর খাবার খাওয়ার পরিস্থিতিতে নেই। গলা দিয়ে মনে হয় না খাবার নামবে। উফ, খাবার রেডি করে রাহাবারকে প্রথমে খাইয়ে দেয়। হালকা কিছু খেয়ে রাহাবার আর খায় না। তাসনিম রাহাবারের গায়ে চাদরটা টেনে দিয়ে লাইট অফ করে দেয়, রুম থেকে বের হয়ে যায়। অতঃপর দাদিমণির খাবার আর সাথে ওষুধ দেয়। সবশেষে লিয়ার রুমে যায়। লিয়ার রুমটা অন্ধকার করে চেয়ারে বসেছিল। উফ, লিয়ার মনে হচ্ছে জীবন যেন একের পর এক চমক দেখাচ্ছে তাকে। কিছুদিন আগেই নিজের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, যার শেষটা কি হবে তা আজও অজানা লিয়ার। আবার বাবা নামক সব থেকে আপনজন আজ মৃত্যুর সাথে লড়ছে। চোখ বন্ধ করতেই টসটসে দুফোঁটা নোনা জল গাল বেয়ে পড়ে লিয়ার। এর মধ্যে রুমে আলো জ্বলে ওঠে। তাসনিম খাবার হাতে লিয়ার রুমে আসে। লিয়াকে বলে কয়ে খাওয়ানোর চেষ্টা করে। এক লোকমা ভাত মুখে নিয়ে লিয়া চিবোতে থাকে। গলায় আজ মনে হচ্ছে কেউ যেন বেরি পরিয়ে দিয়েছে। খাবারটা গলা দিয়ে নামানোই যাচ্ছে না। বাবার সকল স্মৃতি চোখের সামনে জল জল করে ভাসতে থাকে। ইস, আজ বাবা সুস্থ থাকলে বাসায় আসার সাথে সাথে ছেলেমেয়ের খবর নিত। রোজ কিছু না কিছু হাতে করে আনে। দুই ভাই বোনের জন্য আলাদা আলাদা চকলেট বা আইসক্রিম বক্স। মা বকলেও বাবা কখনো বকে না। সব মেয়েদের কাছে বাবা একটু বেশি প্রিয় হয়। লিয়া অনেক কষ্টে মুখে থাকা খাবারটা গলাধকরণ করে, তারপর ভারী গলায় বলে,
আপু আর না, জোর করো না প্লিজ। আমার ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না আমার। তাসনিম খাবার প্লেটটা রেখে হাত ধুয়ে নেয়। তাসনিম লিয়াকে এটা সেটা বুঝ দিতে থাকে। তাসনিম বিছানার এক সাইডে বসে, তারপর লিয়া তাসনিমের কোলের উপর মাথা রাখে, দুহাত কোমর জড়িয়ে ধরে, পেটে মুখ গুজে নিশ্চুপ রয়। তাসনিম লিয়া চুলের মধ্যে বিলি কাটতে থাকে। এভাবে কিছুক্ষণ থাকতে থাকতে লিয়া ঘুমিয়ে পড়ে। লিয়াকে বালিশে শুইয়ে দিয়ে লাইট নিভিয়ে তাসনিমও সন্তর্পণে রুম থেকে প্রস্থান করে। ফোন করে হসপিটালে খোঁজ নিবে, সেজন্যই ব্যাগ থেকে ফোনটা বের করতেই আলিফের এক গাদা মিসড কল দেখতে পায়। ফোন সাইলেন্ট থাকায় খেয়াল করেনি। আগে ছোট চাচুর সাথে কথা বলে হসপিটালের খোঁজ খবর নেয়, অতঃপর আলিফের নম্বরে কল দেয়। কল রিসিভ করতে তাসনিম মৃদু আওয়াজে সালাম দেয়। ওদিকে ফোনের ওপাশ থেকে আলিফ ব্যতিব্যস্ত হয়ে চিন্তিত গলায় শুধায়, এই তাসনিম, তোমার কি হয়েছে বলো তো? এতক্ষণ ফোন দিচ্ছি, রিসিভ করছো না যে। ঠিক আছো তুমি? কোনো সমস্যা হয়নি তো? খোঁজ নিয়ে জানলাম তুমি হোস্টেলেও নাকি নেই। তুমি বাড়িতে গিয়েছো? ডক্টর সাহেবের উতলা হয়ে এক নাগারে এতগুলো প্রশ্ন শুনতে তাসনিমের মন্দ লাগলো না। ডক্টর সাহেব যে এত এত ব্যস্ততার মাঝেও এতবার কল করেছে, ইভেন হোস্টেলে পর্যন্ত খোঁজ নিয়েছে, এটা শুনতে তাসনিমের খুব ভালো লাগলো। প্রত্যেকটা নারীই চায় তার প্রিয় মানুষ সকল ব্যস্ততার মাঝেও তার খোঁজ নিক। যেখানে তাসনিম এতটা আশা করেনি, সেখানে ডক্টর সাহেব তো একদম টিনেজারদের মতো উতলা প্রেমিক হয়ে গেছে। দেখছি কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। অজান্তেই তাসনিমের মনটা পুলকিত হলো। তাসনিম ব্যালকনিতে দাঁড়িয়েছিল, এক হাত ফোনে কানে ধরে ঘাটটা একটু হেলিয়ে অন্য হাতে লোহার গ্রিলটা খুঁড়তে থাকে। আর মৃদুস্বরে বলে, রিল্যাক্স জনাব, রিল্যাক্স। এত হাইপার হওয়ার কিছু নেই, আমি ঠিক আছি। তবে একটা বড় সমস্যা হয়েছে। প্রথম কথাগুলো শুনে হাফ ছেড়ে বাঁচতে না বাঁচতেই তাসনিমের শেষের কথা শুনে তাৎক্ষণিক আলিফের ভ্রুযুগল ঈষৎ কিঞ্চিত হয়। সাথে সাথেই চিন্তিত গলায় প্রশ্ন করে ওঠে, কি সমস্যা, কি হয়েছে? তাসনিম শর্টকাটে সবটা বলে। আলিফ মনোযোগ সহকারে সবটা শুনে। আলিফ ছোট্ট শ্বাস ফেলে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর ওপর ভরসা রাখো, সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ করো। ট্রিটমেন্ট চলছে, ইনশাআল্লাহ আঙ্কেল সুস্থ হয়ে যাবেন। একটু থেমে ফের ইতস্তত করে বলে, ভাবছি কালকে আঙ্কেলকে একবার দেখতে যাব। তুমি থাকছো তো? তাসনিম ব্যালকনিতে থাকা চেয়ারে গা এলিয়ে বসে, অতঃপর বলে, তবে কি পরিচয় দিবে? আমার পরিবারের সদস্যরা তো থাকবে, তখন কি বলবো? বিষয়টা কিরকম হবে না? আলিফ স্মিত হাসে, নির্বিকার ভঙ্গিতে বলে, তাই তো ভেবে দেখিনি তো। এখন দেখছি পরিচয়ের জন্য হলেও আর ওয়েট করা যাবে না, খুব দ্রুতই তোমার বাড়িতে প্রস্তাব পাঠাতে হবে। একটু থেমে সম্মোহনী স্বরে ডাকে, এই তাসনিম। তাসনিম ছোট্ট করে বলে, জানো, যখন আমার একের পর এক কল তুমি তুলছিলে না, তখন আমার দম বন্ধ হয়ে আসছিল। এত এত অক্সিজেন থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছিল আমি বোধহয় সাফোকেটিংয়ে ভুগছি। বুকের বাঁ পাশে চেনচেনে ব্যথা অনুভব হচ্ছিল। ভাবছিলাম হুট করে বাড়িতে গিয়ে আবার বিয়ের পিঁড়িতে বসনি তো। আবার যদি এরকম হয়, আমি কিন্তু সত্যি তোমাকে জোর করে হলেও বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসব। তাই ভুলেও এই ভুল দ্বিতীয়বার করতে যেও না, অ্যালার্ট করে রাখলাম। তাসনিম এক হাতে কপালের উপর আসা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে ক্ষীণ আওয়াজে বলে, থাক, আমি টেনশনে আছি আর আপনি ফাজলামো করছেন। আলিফ লম্বা শ্বাস টেনে নিয়ে বলে, তোমার কাছে ফাজলামো মনে হলো? আমি কিন্তু মোটেই ফাজলামো করছি না, আমি সিরিয়াস। যাই হোক, টেনশন করো না। খাবার খেয়েছো? আচ্ছা, রাত অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। বাই, টেক কেয়ার। ওকে, বাই। পরের দিন পরন্ত বিকেল, জারিফ ড্রয়িং রুমে বসে ল্যাপটপ কোলের উপর রেখে কিছু একটা করে। এমন সময় জাহানারা বেগম এসে জারিফের পাশে বসেন। জারিফ ল্যাপটপ থেকে মাথাটা তুলে ডান সাইডে ঘাড় ঘুরিয়ে মাকে এক নজর দেখে, তারপর মৃদুস্বরে বলে, কিছু বলবে মা? তোমাকে চিন্তিত দেখাচ্ছে, কোনো কিছু নিয়ে চিন্তা করছো নিশ্চয়? জাহানারা বেগম মুখটা মলিন করে চিন্তিত গলায় ঠোঁট আওড়ালেন, জারিফ, বিকেল গড়িয়ে যাচ্ছে, তোর বাবা এখনো বাসায় ফিরল না যে? দুপুরে লাঞ্চ করতে আসেনি, আর রোজ তো 4টার দিকেই অফিস থেকে চলে আসে, আজ এখনো আসছে না।
তার উপর কয়েকবার কল করলাম, ফোন তুললো না, বেজে বেজে কেটে গেল। জারিফ ল্যাপটপ অফ করে পাশে নামিয়ে রাখে। কপাল কুঁচকে মায়ের মুখও পানে যায়। ব্যস্ত কণ্ঠস্বরে বলে, আচ্ছা, আমি বাবার অফিসে ফোন করে দেখছি বাবা অফিসে আছে কিনা। ফোন ওপেন করতেই নীলের নম্বর থেকে একটা মিসড কল দেখতে পায়। ভার্সিটি থেকে বাসায় আসার পর ফোন চেক করা হয়নি, হয়তো দুপুরে রুমে ছিল না, এমন সময় নীল কল দিয়েছিল। তবে জারিফ ভাবে আগে বাবার অফিসে কল দিয়ে নি, নীলের সাথে পরে কথা বলা যাবে। কন্ট্যাক্ট লিস্ট থেকে বাবার অফিসের টেলিফোন নম্বর খুঁজতে থাকে। আনোয়ার রহমান সরকারি চাকরি করেন, অধিদপ্তরের 9ম গ্রেডের একজন কর্মকর্তা, আর বছরখানেক আছে চাকরির বয়স। এরই মধ্যে নিরুপমা বেগম এসে দাঁড়িয়ে শায়ের আঁচলে হাতটা মুছতে মুছতে বলেন, নীলেরও তো কোনো খবর নেই। সেই সকালে বেরিয়েছে, দুপুরে খাবার খাওয়া নেই, গোসল নেই, কোথায় টই টই করে ঘুরে বেড়াচ্ছে তা আল্লাহ জানে আর ও জানে। আজ আসুক, ওকে আচ্ছা করে বকতে হবে। পড়ালেখার নামগন্ধ নেই, শুধু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়ানো। এর মধ্যে কল্পনা বেগম এসে সোফায় গায়ে এলিয়ে বসে। হঠাৎ কলিং বেলের শব্দ হয়। নিরুপমা বেগম দরজা খুলে দেন। জারিফ মাত্রই কল করতে যাবে, তখনই আনোয়ার রহমান আর পেছনে নীলকে দেখতে পায়। আনোয়ার রহমান সিঙ্গেল সোফায় গায়ে এলিয়ে বসেন, এক হাতে শার্টের হাতার কাছের বোতাম খুলতে থাকেন। জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলেন, জারিফের মা এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। জাহানারা বেগম উঠে দাঁড়িয়ে ডাইনিংয়ে গিয়ে পানি এনে বাড়িয়ে দিয়ে কপাল কুঁচকে শুধান, এত দেরি হলো যে? দুপুরে লাঞ্চ করতেও আজ আসোনি যে? কল দিলাম, তুললে না। নীল জারিফের পাশে ফাঁকা জায়গায় ধপ করে বসে পড়ে, টি শার্টের উপরের বোতাম খুলে সোফায় গায়ে এলিয়ে দেয়। নিরুপমা বেগম ছেলের দিকে কটমট চোখে তাকিয়ে আছেন, তবে বড় ভাসুর উপস্থিত থাকায় কিছু বলতে পারছেন না, না হলে এতক্ষণে ইচ্ছে মতো ঝাড়তেন। আনোয়ার রহম ঢকঢক করে পানিটুকু খেয়ে গ্লাসটা জাহানারা বেগমের হাতে ধরিয়ে দেন, তারপর একটু নড়েচড়ে বসে মুখাবয় টান টান করে গম্ভীর গলায় বলে, হসপিটালে গিয়েছিলাম। লিয়ার বাবা এনামুল খান খুব অসুস্থ, গতকালকে স্ট্রোক করেছেন, দেখতে গিয়েছিলাম। জারিফ তড়িৎ বাবার দিকে মুখটা তুলে যায়। জারিফের ভেতর প্রশ্নের সৃষ্টি হয়, বাবাকে খবর দিল কে? জারিফ কৌতূহলী হয়ে প্রশ্ন করে ওঠে, বাবা তোমাকে কি বললো? না মানে তুমি কিভাবে শুনলে? আনোয়ার রহমান ছেলের মুখশ্রীতে এক নজর চাইলেন, হতাশার দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর মুখাবয় করে বললেন, তোমার তো একটিবার হলেও যাওয়া উচিত ছিল জারিফ, আর আমাকে খবরটা নীলের কাছ থেকে শুনতে হয়েছে। নীল দুপুরে ফোন দিয়ে বলল, অফিস থেকে সরাসরি হসপিটালে গিয়েছিলাম, ওখানে গিয়ে নীলকে দেখতে পাই। জারিফ নীলের দিকে একবার তাকালো, আবার বাবার দিকে তাকিয়ে ক্ষীণ আওয়াজে বলে, আমি জানতাম না, আর খবরটা তোমার কাছ থেকে ফার্স্ট শুনেছে। আনোয়ার রহমান গম্ভীর কণ্ঠে বলতে থাকেন, তুমি জানতে না সেই ব্যর্থতা তোমার। তুমি নিজেকে তাদের কাছে সেইভাবে প্রেজেন্ট করতে পারোনি যে তাদের সুখ বা দুঃখের যে কোনো পরিস্থিতির কথা তোমার কাছে শেয়ার করবে, তোমাকে কোনো খবর দেওয়ার প্রয়োজন বোধ করবে। নিজেকে এতটা ইম্পর্ট্যান্ট করে তুলতে পারোনি তুমি, সেই ব্যর্থতা সম্পূর্ণ তোমার। জারিফ মাথাটা নুইয়ে চুপচাপ থাকে। জাহানারা বেগম কিছুটা বিরক্তিকর ফেস করে বলেন, নীল, তুই কি করে জানলি? আর তোর বড় আব্বুকে জানানোর সময় জারিফকে একবার ফোন দিয়ে জানাসনি কেন? নীল আমতা আমতা করে বলে, আর ব্রোকে জানাতে কল করছিলাম, ব্রো হয়তো ব্যস্ত ছিল তাই রিসিভ করেনি, খেয়াল করেনি। তারপর ব্রোকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম, মেসেজ বোধ হয় এখনও সিন করেনি। জারিফ বলল, তোর কল আমি খেয়াল করিনি, একটু আগে তোর কল দেখলাম। ভার্সিটি থেকে আসার পর অনলাইনে আর যায়নি, তাই মেসেজ সেন্ড করা হয়নি। জারিফ মনে মনে আওড়ায়, লিয়া নীলকে খবরটা দিয়েছে, অথচ আমাকে তো আর একবারও প্রয়োজন বোধ করলো না। তার মনে লিয়ার সাথে নীলের রেগুলারই কথা হয়। লিয়ার ফেসবুক আইডির সাথে নীল অ্যাড আছে, খুব কমই কথা বলা হয়। আজকে দুপুরে লিয়া একটা পোস্ট করে, যেখানে লিয়ার বাবার আইসিইউতে থাকা একটা ছবি, সেখানে সাথে লেখা, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। দুপুরে এই পোস্টটা দেখার সাথে সাথে নীল লিয়াকে কল করে, তখনই সবটা জানতে পারে। আনোয়ার রহমান জারিফকে উদ্দেশ্য করে বললেন, জারিফ সন্ধ্যা পর তুমি হসপিটালে যাবে। যাই হোক, যেহেতু জানতে না, এখন তো জানলে। জারিফ হ্যাঁ সূচক বলে। এমন সময় কল্পনা বেগম ফোরন কেটে বলেন। আনোয়ার রহমান শান্ত কণ্ঠে বলেন, ভাইজান, তুমি মিছে মিছে ছেলেটাকে এভাবে বলছো
কেন বলো তো? তারা না জানালে এখানে জারিফের কি দোষ? আর তারাই বা কেন কোন আক্কেলে লোক একবারও জানানোর প্রয়োজন বোধ করলো না? আমার মনে হয় ভাইজান, যেখানে ওনারা নিজ থেকে জানায়নি সেখানে জারিফের না যাওয়াই ভালো। জারিফ কেন হুদায় যেতে যাবে? যেখানে একবারও ফোন করে জানালো না, সেখানে নিজ থেকে না গেলেই ভালো হয়।